আপনারা জানেন কাশ্মীরে ২৬ জন পর্যটক এবং সেই পর্যটককে বাঁচাতে গিয়ে সেখানকার স্থানীয় সহিস তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমি সেই ঘটনার উল্লেখ করে বলতে চাই যে হরিয়ানায় বসবাসকারী বিনয় নারওয়াল, যে ছিল ভারতবর্ষের নেভির লেফটেন্যান্ট র্যাঙ্কের অফিসার, 16 তারিখে বিয়ে করেছে, 22 তারিখে মারা গেছে। সারা দেশের সারা বিশ্বের টিভি দেখেছে সেই স্বামীর মরদেহের পাশে বসে তার সহধর্মিণী, তার বউ মুখ বধির হয়ে কিছু বুঝতে পারছে না কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। সেই হিমাংশী নারওয়াল হরিয়ানার মেয়ে, সেখানটাই একটা রক্তদান শিবিরে এসে মানুষকে বলছে যে আমার স্বামীকে হত্যা করেছে, কিন্তু সেই হত্যার কারণে যেন কাশ্মীরিদের বিরুদ্ধে আমরা কিছু হিংসা না করি বা ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমানের মধ্যে যেন বিভাজন না করি। কে বলছে জানেন? যে যুবকটি 27 বছর বয়সে 7 দিন বিয়ে হওয়ার বয়স নৃশংসভাবে যাকে হত্যা করা হলো তার সহধর্মিণী হিমাংশী নারওয়াল। ঠিক একইভাবে নদিয়ার তেহট্টে আমি গেছিলাম তাদের বাড়ি, ঝন্টু আলী শেখ ওই কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে যার দেহ বুলেটে ঝাঁঝরা হয়ে গেল, শহীদ হলো, সেই ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ নদিয়ার মানুষকে বলছে ভারতবর্ষকে রক্ষা করতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এক হয়ে আমরা লড়াই করে থাকি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের শান্তি রক্ষার্থে আমরা আমাদের সীমান্তে প্রাণ দেব, আমরা ভারতবর্ষের মাথা নিচু হতে দেব না। এটাই হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের কাছে বারবার পাকিস্তান হেরে যাচ্ছে। নরেন্দ্র মোদী কবে বোমা ফেলবে, মিসাইল ফেলবে আমরা জানি না, টিভির পর্দা জানে, আমরা জানি না, কিন্তু তার আগেই পাকিস্তান হেরে গেছে এই কারণে যে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য ছিল, একটাই চক্রান্ত ছিল, সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাক, হিন্দু মুসলমানের মধ্যে কাটাকাটি হোক, তবেই তো পাকিস্তানের লাভ। ভারতবর্ষের মানুষ তা মানেনি। শুধু তাই নয়, কাশ্মীরে মনে করুন 1989 সাল থেকে সন্ত্রাসবাদী আক্রমণ, সন্ত্রাসবাদী হিংসা চলছে। এই প্রথম কাশ্মীরের বুকে আমরা দেখলাম যে গোটা কাশ্মীরের জামা মসজিদ, সেখানকার মৌলানা, সেখানকার ইমাম, সাধারণ মানুষ, বোরখা পরা মহিলা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই, ব্যবসাদার শিক্ষক সকলেই রাস্তায় বেরিয়ে এই হত্যাকাণ্ডের ধিক্কার জানাচ্ছে। পাকিস্তান মুর্দাবাদ বলছে, সন্ত্রাসবাদ মুর্দাবাদ বলছে সেই কাশ্মীরের স্থানীয় মানুষ, ঘটনাচক্রে যারা সবাই মুসলমান। সেখানে পর্যটকদের বাঁচাতে গিয়ে একটা ঘোড়ার মালিক, খচ্চরের মালিক আদিল, সে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করে বলছে মারতে দেব না, তাকে গুলি করে দিল সন্ত্রাসবাদীরা। তার নিজের মামা নাজাকাত, সেও সেখানটাই ব্যবসা করে খায় ওই এলাকায় বৈশারণে। সে বলছে, তাকে নিয়ে বলছে বিজেপির এক নেতা মধ্যপ্রদেশের, যে নাজাকাত সেদিন আমার সন্তানকে, আমার বউকে সেখানটায় রক্ষা করেছে, নাহলে আজকে আমি আমার সন্তান আর বউ পেতাম না। সে বুকে করে আমার সন্তানকে আগলে রক্ষা করেছে, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এটাই হচ্ছে ভারতবর্ষ।
তাই কোনো কারণেই কাশ্মীরকে সামনে রেখে দেশ জুড়ে ভারতবর্ষের মানুষ কোনো হিংসা করতে রাজি হয়নি। যদিও হিংসা হোক অনেকে চেয়েছিল, কিন্তু হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ হোক, বদলা হোক, শাস্তি হোক, কংগ্রেস প্রথম দিন বলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে যা যা করার দরকার তাই করুন, কোনো অসুবিধা নেই, আমরা সমর্থন করব, আমরা বলেছি। সেই প্রধানমন্ত্রী আজ কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে, কিন্তু আমরা প্রথম দিনই বলেছি আপনি সব রকমের ব্যবস্থা করুন, ভারতবর্ষের সবাই আপনাকে সমর্থন করবে। সেদিন টিভিতে দেখছিলাম একজন ইমাম বলছে যে আমরা চাই, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আমরা চাই যে পাকিস্তান নামক দেশটাকে ম্যাপ থেকে মুছে দিক ভারতবর্ষ, আমরা দাবি করছি। এটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করি। এই ভারতবর্ষটা দুর্বল হবে যদি আমরা সম্প্রদায়ে বিভাজিত হই, ধর্মের নামে বিভাজিত হই। মনে রাখবেন কাশ্মীরে জঙ্গি হানায় যেমন ভারতীয় ফৌজ শহীদ হয়েছে, তেমন কাশ্মীরের স্থানীয় মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে তারাও নিহত হয়েছে। তাই এই দেশের কোন রাজনৈতিক দল, পাকিস্তানের কোন রাজনৈতিক দল, কোন সরকার যদি তারা চায় সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত হয়ে তারা ভারতবর্ষ থেকে ফয়দা তুলবে, এদেশের মানুষ তা বারবার বানচাল করেছে, আগামী দিনেও ব্যর্থ করবে। এলাকার মানুষ আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আজকে আমরা দাবি করেছি যে কাশ্মীরের ঘটনার পর কিছু কিছু এলাকায় কাশ্মীরি ভাই বোনদের, যারা চাকরি করে, শিক্ষক যারা চিকিৎসা করতে আসে, যারা শিক্ষা গ্রহণ করতেছে, তাদের উপরে নানা রকমের হামলা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি। পাকিস্তান নিজে অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ। সেই দেশের বালুচিস্তান বিদ্রোহ করছে, সেই দেশের আফগান বিদ্রোহ করছে, সেই দেশের পাখতুনখোয়া প্রদেশ বিদ্রোহ করছে। পাকিস্তান নিজেই অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ, ধর্মের নামে দেশটাকে ধরে রাখতে পারছে না। তারা চাইছে বাংলাদেশেও একইভাবে ধর্মের জিগির তুলে সেখানেও অশান্তি হোক, সন্ত্রাস হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, সেটাও আমরা সফল হতে দিব না। এই বাংলার মানুষ সেটাও যেমন সফল হতে দিব না, তেমনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনাও এবং তাকে নিজে রাজনীতি, সেই রাজনীতিও আমরা সফল হতে দেব না। আমি নিজে শামসেরগঞ্জ একবার নয় দুবার গেছি। ভাই ঈশা খান বলছিল, সে ওখানকার এমপি, সে বারবার যাবার চেষ্টা করেছে, প্রথমে পুলিশ তাকে যেতে দেয়নি, তারপর তাকে যেতে দিয়েছে। আমরা দেখেছি শামসেরগঞ্জে হিংসা হয়েছে, শামসেরগঞ্জে ক্ষতি হয়েছে, খুন হয়েছে। এক হিন্দু পরিবারের বাবাকে, তার সন্তানকে খুন করা হয়েছে নৃশংসভাবে। অনেক হিন্দু বাড়িঘরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের একটা ছোট্ট বাজার শিবতলায়, সেখানেও অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে খুন হয়ে যাওয়ার পর, আগুন লেগে যাওয়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর তাদেরকে দিয়ে ময়দানে নামিয়ে সন্ত্রাস দমন করছে, অশান্তি দমন করছে। পরিণাম কি হয়েছে? 17 জন গুলিবিদ্ধ হয়েছে, 17 জন। তারাকে সবাই মুসলমান। আমি তাদের একজনকে দেখতে গেছিলাম বহরমপুর হাসপাতালে, 11 বছরের ছেলে, 11 বছরের ছেলে, সে মাঠে খেলছিল, গুলি চলেছে, তার কিডনি উড়ে চলে গেছে হাসপাতালে, না সে বসতে পারছে না শুতে পারছে। আমি গেছিলাম। পশ্চিমবঙ্গের প্রশাসন স্বীকার করেনি, পশ্চিমবঙ্গের সরকার স্বীকার করেনি,
17 জন গুলিবিদ্ধ, সেই সঙ্গে এক হিন্দু পরিবারের বাবা সন্তান গুলিবিদ্ধ, অনেক বাড়িঘর হিন্দু এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে, কয়েকটা দোকান মুসলমানদের পরিচালিত বাজারে হামলা হয়েছে, আমি দেখেছি। এটা আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য, এ সংঘর্ষকে ঠেকানো যেত না। কেন 5 ঘন্টা পর পুলিশকে যেতে হলো? কে পুলিশকে বলেছিল তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, এখন যেও না? কে বলেছিল? কে পুলিশকে বলেছিল তোমরা দাঙ্গা থামাতে, সংঘর্ষ থামাতে তোমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিও না? যেখানে মাত্র 7 থেকে 10 মিনিটের রাস্তা, সেই রাস্তা পুলিশের পার হতে 5 ঘন্টা লাগলো কেন? আমাদের প্রশ্ন। যখন আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি, একটা হিন্দু গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, একটা মুসলমান গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, আমি হিন্দু গ্রামে জিজ্ঞেস করেছি আপনাদের বাড়িতে আগুন লাগালো কে? তারা বলছে স্থানীয় লোক। তারা কারা? বলছে নাম বলা যাবে না। তারা কোন পার্টি করে? বলছে তৃণমূল পার্টি করে। একটা এলাকায় 3-4টে বাড়িতে হামলা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেটা মুসলমানদের বাড়ি। আমি বললাম আপনাদের বাড়িতে কে করলে এটা? বলছে একটা বিএসএফ এর মতন ড্রেস পরে কেউ করে গেছে, এটা আমাদের সন্দেহ। আমি বললাম আপনারা কেউ ছবি তোলেননি? কেউ ক্যামেরায় তোলেননি? কেউ মোবাইলে ছবি তুলতে পারেননি? শামশেরগঞ্জের সিসিটিভি ক্যামেরায় কেউ দেখতে পাননি? বলছে জানা নাই। মাঝখান দিয়ে কি হলো জানেন? সারা মুর্শিদাবাদ জেলার বদনাম হয়ে গেল সারা ভারতবর্ষে। দুঃখ আমার এইটাই যে সারা দেশ জুড়ে আমাদের বদনাম হয়ে গেল এখানকার প্রশাসন আর তৃণমূল নেতাদের ব্যর্থতার জন্য এবং তাদের অভিসন্ধির জন্য। সারা মুর্শিদাবাদ জেলায় একটা পঞ্চায়েত আমাদের নেই, একটা পঞ্চায়েত সমিতি আমাদের নেই, একটা এমএলএ আমাদের নেই, একটা এমপি আমাদের নেই। ঈশা আমাদের ভাই, তারাতে 2টো বিধানসভা আছে। দেখুন, শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ ওয়াকফ আইনের বিরুদ্ধে বলতে গেছিল, তাদের অধিকার আছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোন সমাজ বিরোধী প্রবেশ করে সেখানে যদি গন্ডগোল বাধায়, হিংসা ছড়ায়, তার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের আমরা কখনো অভিযুক্ত করতে পারি না। হ্যাঁ, পারি না। দেখুন, জঙ্গিপুরে সেখানে কিন্তু ভিন সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কোনো হামলা হলো না। দেখুন, সুতির মোড়ে সেখানে হামলা হলো না কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়ির। হামলা হলো কোথায়? শামশেরগঞ্জে হামলা হলো। সেখানটাই ঘটনাচক্রে আমরা গত লোকসভা ভোটে আমাদের ভাই ঈশা খানকে জিতিয়েছি। সেই যেখানে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গা এলাকার আশেপাশে 1টা, 2টো, 3টে, 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি। এতদিন হয়ে গেল, কবর হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার পর্যটনে আসছেন, তার জন্য হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। ডালপালা বড় বড় গাছে সব কাটা হয়ে গেছে। কে? দিদি আসছে। পর্যটনের দাঙ্গা পর্যটন। এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। হাজারদুয়ারি আছে, নবাব সিরাজদৌল্লার ইতিহাস আছে। এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস, নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে। দিদি সেখানে না গিয়ে দাঙ্গা পর্যটনে আসছেন। এতদিন পর তার মনে পড়েছে এইবার আমার ময়দানে নামা উচিত। এতদিন পর তার মনে পড়েছে আমরা প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক শুধু নয়, তাদের নতুন করে বসবাসের অধিকার, তাদের চাকরি করার অধিকার, তাদের রুটি রুজি কামানোর অধিকার এবং ব্যবস্থা সবকিছু করতে হবে। সেখানকার প্রশাসনকে স্থানীয় মানুষ বিশ্বাস করে না। পুলিশ একতরফা ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যখন দেখলো যে হিন্দুদের উপর বেশি হামলা হয়ে গেছে, তখন কলকাতার নির্দেশে, নবান্নের নির্দেশে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একতরফা মুসলমান এলাকায় হামলা চালিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখতে পারেন আপনারা, ব্যালেন্স করার জন্য। এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে এ বাংলা
শেষ হয়ে যাচ্ছে, এ বাংলা শেষ হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে। ভোটের আগে 2019 সালের 2024 সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে। প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন, জীবন দান করছেন। সেই একইভাবে মোদির পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন। কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা, সারা বাংলার ঘরে ঘরে টিভিতে মুফত এসে প্রচার শুনলেন, তার অ্যাডভার্টাইজ দেখলেন। দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে, দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। তাহলে দিদির কাছে গুরুত্ব কোথায়, প্রাথমিকতা কোথায়? এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির, জগন্নাথের ধাম? আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ, এটা তো জানি। আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তা। এই ভারতবর্ষে কি দেখছি, এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী, আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি। আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন, এ দৃশ্য বড় বিরল। কোথায় যাব আমরা? আজকে কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম প্রতিষ্ঠার জন্য আপনারা তো এত চিন্তা কেন? সেখানে একটাই কারণ, সেখানে ভোট রাজনীতি। দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো, মুসলমান আমাকে ভোট দিবে। জুজু দেখিয়ে ভোট লাও, মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে এনআরসি হবে, আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেব। এই তো গল্প, এই তো গল্প, আর তো কিছু না। তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে আছে, এবার হিন্দুকে ম্যানেজ করো। হিন্দুকে ম্যানেজ করতে গেলে কি করতে হবে? জগন্নাথ মন্দির তৈরি করে দাও, সরকারি টাকায় মন্দির। মনে রাখবেন, সরকারি টাকায় মন্দির, আপনার আমার পকেটের টাকায় মন্দির। আপনি কি ইজাজত দিয়েছেন? আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে? সেই মন্দির সরকারি টাকায় কেন হবে? সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে। বোঝার চেষ্টা করুন, মন্দিরে যেমন ট্রাস্ট বোর্ড থাকে তেমনি মুসলমানদের সম্পত্তির জন্য ওয়াকফ বোর্ড আছে। দিদি এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য, জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে, তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান। করুন। কেন? এখানকার মানুষ কেউ বলেনি আপনাকে দিব্যি দেয়নি, আপনি জগন্নাথকে নিয়ে আসেন এখানটা, কেউ দিব্যি দেয়নি। উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছে জগন্নাথকে, বাবা প্রভু জগন্নাথকে। উড়িষ্যার লোক বলছে যে প্রভু আমাদের এখান থেকে দিদি কি করে কেড়ে নিয়ে যাই। 4টে ধাম ভারতবর্ষে হিন্দুদের, 4টে ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরীর ধাম, রামেশ্বরমের ধাম। দিদি বলছে না আরেকটা ধাম করব। গোটা উড়িষ্যা জুড়ে খেপে গেছে সেখানকার মানুষ। দিদির মাথা ব্যথা নাই যে উড়িষ্যায় ওখানকার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তারা পালিয়ে আসছে, তার জন্য মাথা ব্যথা নাই। খেয়াল করে দেখবেন মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, রাজস্থানে একের পর এক এলাকায় এই মুর্শিদাবাদ, মালদার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তারা পালিয়ে আসছে। তা নিয়ে দিদির মাথা ব্যথা নাই, দিদির মাথা ব্যথা জগন্নাথকে নিয়ে। শামশেরগঞ্জে ঘটনার পর আমাদের এই জেলার টিএমসি পার্টির এমপি, যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল, দুর্ভাগ্য আমাদের, সে তৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল। বলুন কে বলছে? তৃণমূল দলের এমপি। আজকে তার পরিণামে যখন একের পর এক রাজ্যে হামলা হচ্ছে আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে, তখন সবাই চুপ করে বসে আছে। দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিযায়ী শ্রমিক যেন বিপদে না পড়ে। আপনি তো চুপ করে আছেন।
আপনি ভারত সরকারের সাথে কথা বলুন, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি চুপ করে আছেন। কোভিড যখন হয়েছিল তখন আপনি চুপ করেছিলেন, এখন পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে আপনি চুপ করে আছেন। বাংলার মানুষ তা লক্ষ্য করছে। তাই এলাকার মানুষ, কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা শুধু একটাই কথা বলার চেষ্টা করেছি, এই মুর্শিদাবাদ জেলা কখনো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেয়নি, সমর্থন করেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের, এটা আমি একজনের কাছে দেখেছি, পড়েছি। এই মুর্শিদাবাদ জেলা যখন ভারত পাকিস্তান বিভাজিত হয়, যেহেতু মুর্শিদাবাদ জেলায় মুসলমান সংখ্যাধিক্য, তাই সবাই ধরে নিয়েছিল মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাবে। জানেন, দুদিন পর এই মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। সেই সময় এই মুর্শিদাবাদের মুসলমানরা, তার নেতা ছিল ওয়াসেফ আলী মির্জা, তিনি বলেছিলেন না, মুর্শিদাবাদের আমরা মুসলমান, আমরা সব ভারতবর্ষে থাকবো, আমরা কেউ পাকিস্তানে যাব না। এই মুর্শিদাবাদের একটা মেয়েদের কলেজের নাম হচ্ছে গার্লস কলেজ। সেই গার্লস কলেজের প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা। সেখানকার একজন প্রফেসরের নাম রেজাউল করিম। হিন্দু মেয়েরা শিব পুজোর দিন উপবাস করে সন্ধ্যেবেলা যখন উপবাস ভাঙে তখন ব্রাহ্মণকে কিছু খাওয়ায়। তো ছাত্রীরা তাদের কলেজের প্রিন্সিপালকে গিয়ে বলল যে, প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের তো সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গ হবে, আপনি একটা ব্রাহ্মণকে ডেকে দিন, আমরা সে ব্রাহ্মণকে খাইয়ে উপবাস ভাঙবো। তখন প্রিন্সিপাল প্রীতিগুপ্ত সে বলছে, একটা ব্রাহ্মণের 9টা গুণ থাকা উচিত। আমার কলেজে এমন কেউ নেই, বা আমার পরিচিত এমন কেউ নেই যার এরকম 9টা গুণ আছে, অথচ সে হিন্দু। আমি একজন লোককে চিনি যার এই 9টা গুণের মালিক, সে, তার নাম রেজাউল করিম। সেই রেজাউল করিমের কাছে গিয়ে সন্ধ্যেবেলা উপবাস ভঙ্গ করে ছাত্রীরা তাকে ফল মিষ্টি খাইয়ে তারপর নিজেদের উপবাস ভাঙছে। এটাই আমাদের জেলা মুর্শিদাবাদ। আমরা এই জেলাটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা এই জেলাটাকে কোনোভাবেই হারাতে চাই না। ভোটে হারি জিতি বড় কথা নয়। এই মুর্শিদাবাদ জেলায় জন্মেছি, বড় হয়েছি, আপনাদের দয়া দুয়াতে অনেক কিছু পেয়েছি। তাই মুর্শিদাবাদ জেলার মানুষের ভালোর জন্য, মুর্শিদাবাদ জেলার মানুষের শুভ কাজে, মুর্শিদাবাদ জেলার মানুষের সম্প্রীতির জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। এই মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের বিভাজন কংগ্রেস বরদাস্ত করবে না, আমরা বরদাস্ত করব না। আমি তার মধ্যে ছোট্ট একটা কথা বলবো। এই এত ঝঞ্ঝাটের মুর্শিদাবাদের পিছনে কারণটা কি? কারণ শুধু একটাই, ওয়াকফ আইন। তাই তো, ওয়াকফ আইন বাতিল করতে হবে, তাই নিয়ে হল্লা চিল্লা সংঘর্ষ আগুন সবকিছু। জানেন, আমি যেদিনকে গেছিলাম শামসেরগঞ্জে, কানতে কানতে কিছু লোক বলছে, বাবা ওয়াকফ আইন কি তা তো জানি না। যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াকফ আইন কি, যারা মারছে তারাও জানে না ওয়াকফ আইন কি। বড় অদ্ভুত ব্যাপার। অথচ আমাদের সকলের জানা উচিত ওয়াকফ আইন কি, কেন আমরা তার বিরোধিতা করছি। এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয়, খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র। ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে, 12 ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, কোর্টে, সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে ওয়াকফ আইন বাতিলের জন্য। সুপ্রিম কোর্টে গেছে 100 জন লয়ার, তার মধ্যে 96 জন হিন্দু ওয়াকফ আইনের বিরোধিতা করতে গেছে। কংগ্রেস তার নেতৃত্ব দিচ্ছে কেন? আমরা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি, ওয়াকফ আইন বাতিল করতে হবে। কারণ যেভাবে ওয়াকফ আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী, তা ভারতবর্ষের মুসলমান সমাজের বিরোধী, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী। তাই এটাকে বাতিল করতে হবে। আমরা বলেছি, দৃঢ়স্বরে বলেছি, চিৎকার করে বলেছি, তর্ক করে বলেছি। তাই ওয়াকফ নিয়ে ঢাক ঢাক গুড়গুড় করে লাভ নাই। ওয়াকফ নিয়ে সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু কোনো ঝঞ্ঝাট হলো না, যেটা মুর্শিদাবাদে হলো। দুঃখ আমার এই জায়গাটাই। ওয়াকফ কি? একটা সম্পত্তি। কি সম্পত্তি? ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ আল্লাহ তাআলার নামে, ইসলামী আইন মেনে, মুসলিম আইন মেনে যা দান করে, যে দান করার পর তার অধিকার তার থাকবে না বলে সে সেখানটা প্রতিশ্রুতি দেয়, সেইটা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ হিন্দুও দিতে পারে। ফতোয়া আলমগিরিতে
1700 সালে ফতোয়া আলমগিরিতে বড় বড় ইমামরা বলে বসেছিল যে হ্যাঁ, হিন্দুও দিতে পারে কোনো ওয়াকফ সম্পত্তি, যদি মুসলিম আইন মেনে, তার নিয়ম কানুন মেনে সেগুলোকে দান করা হয়। এত বড় ব্যাপার। এ ওয়াকফ আইন আজকের নয়, ওয়াকফ আইন বহু পুরনো। ওয়াকফ আইন পৃথিবীতে এসে ইসলামের হাত ধরে, ইসলামের হাত ধরে ওয়াকফ আইন এসছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায়, তার ভাবনায়, তার উদারতায়, তার সেবার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যারা ছিল তারা বলল আমরা সমাজের জন্য উৎসর্গ করব সম্পত্তি। শুরু হলো ওয়াকফ। ইতিহাস বলে দ্বিতীয় খলিফা উমরের আমলে খাইবারে ওয়াকফ সম্পত্তি দানের ইতিহাসে লিপিবদ্ধ আছে। ব্রিটিশ ভারতবর্ষে ক্ষমতা দখল করার পর ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ। মনে করে দেখুন, সেই সিপাহী বিদ্রোহে এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রচন্ডভাবে অংশগ্রহণ করেছিল। বাহাদুর শাহ জাফরকে দিল্লির মসনদে বসানোর জন্য হাজারে হাজারে ভারতবর্ষের সেদিনের সিপাহীরা, হিন্দু ছিল, মুসলমান ছিল অবশ্যই, কিন্তু মুসলমানদের একটা বিশাল যোগদান ছিল, যার পরিণামে দিল্লির রাজপথে 27,000 মৌলানাকে কচু কাটা করেছিল ব্রিটিশ। সেই আন্দোলন পরাজিত হয়েছিল। কিন্তু ব্রিটিশ তখন কি বুঝলো জানেন? ব্রিটিশ বুঝলো মুসলমানদের এত যোগদানের পিছনে বড় ভূমিকা পালন করছে ওয়াকফ। ওয়াকফ সম্পত্তি থেকে যে রোজগার হয়, সেই রোজগারে এত বড় সংগঠন তৈরি করা হয়েছে। তাই ব্রিটিশ প্রথম আইন আনলো ল্যান্ড রিজাম্পশন ট্যাক্স। ওয়াকফের যে সম্পত্তি, প্রচুর পরিমাণ ট্যাক্স চাপিয়ে দাও, যাতে ওয়াকফ সম্পত্তি কেউ লাভ করতে না পারে। লাভ করতে না পারলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে রসদ যোগাতে পারবে না। শুরু হলো ওয়াকফের উপরে সরকারি নিয়ন্ত্রণের ইতিহাস। তাতে এটা সম্পূর্ণ তো মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের অঙ্গ, সম্পূর্ণ অঙ্গ মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের। এখানে কারো কিছু বলার নাই। যুগ যুগ ধরে এ প্রথা চলছে। 1913 সালে আইন হলো যখন ব্রিটিশরা ক্ষমতায়। স্বাধীন হওয়ার পর 1954 সালে প্রথম আইন হলো ওয়াকফ আইন। 1955 সালে হলো, 1959 সালে হলো, 1969 সালে হলো, 1984 সালে হলো। পর 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 নানাভাবে ওয়াকফ বোর্ডকে আরো শক্তিশালী করার জন্য, আরো জনসেবা করবার বিষয়ে তাকে কাজে লাগানোর জন্য এইভাবে ঐতিহাসিক প্রক্রিয়া আজ থেকে নয়, বহু বছর ধরে চলছে। 1995 সালে আইন সংশোধিত হলো। তার আগে 1984 সালে হয়েছিল। 1970 সালে প্রথম ওয়াকফ আইনের উপরে কমিটি তৈরি করে তাদের কাছে বলা হয় কি কি করলে ভালো হয়। 14 বছর পর সেই কমিটি রিপোর্ট দেয় কাকে? সরকারকে। 14 বছর পর 1984 সালে ওয়াকফ আইনে আবার সংশোধনী হলো। আবার সংশোধনী হলো 1995 সালে। এক একটা সংশোধনীর মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা যাতে পরিপূর্ণভাবে মুসলমান সমাজের হাতে থাকে, সেখানে যেন কোনো রকমের কারচুপি না হয়, তার জন্য সচেষ্ট হয়েছিল সরকার। কারণ ওয়াকফের সম্পত্তি আগেও ওয়াকফ সম্পত্তিতে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কিছু নাই। ইতিহাস বলে আলাউদ্দিন খিলজি অনেক মতোয়াল্লিকে সাজা দিয়েছিল। ইতিহাস বলে সম্রাট আকবর অনেক মতোয়াল্লির চাকরি খেয়ে নিয়েছিল ওয়াকফে দুর্নীতি করার জন্য। তার জন্য সময় 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 ইতিহাস জুড়ে ওয়াকফের অনেক সংশোধন হয়েছে, কেউ সংশোধনে মানা করেনি। মুসলমান সমাজের দাবিতে ওয়াকফের সংশোধনী হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে। হ্যাঁ, 2013 সালে কংগ্রেসের আমলে, আমি তখন সরকারে ছিলাম, ওয়াকফ আইন সংশোধনী হয়েছিল, আমি সাক্ষী তার কারণ 2006 সালে প্রথম সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। সাচার কমিটির রিপোর্টে বলা হলো যে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যা আছে সেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে না, সেগুলো আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে। আরো ভালোভাবে সেগুলো ব্যবহার করলে মুসলমান সমাজের স্বার্থে অনেক বেশি রোজগার হবে। তাই বলল আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে, অর্থাৎ যা তার ক্ষমতা তার থেকে কম কাজে লাগানো হচ্ছে। সেই সমস্ত রেকমেন্ডেশন মেনে ভারত সরকার 2013 সালে ভালো করে ওয়াকফ আইনকে সংশোধন করলো। কি বললো? ওয়াকফ আইন উপহার দেওয়া যাবে না, ওয়াকফ আইন লিজ দেওয়া যাবে না, ওয়াকফ সম্পত্তি লিজ দেওয়া যাবে না, ওয়াকফ সম্পত্তি কাউকে বেচা যাবে না, ওয়াকফ সম্পত্তির উপরে সরকারি হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে আরো সুদৃঢ় করার জন্য। এক্সপার্ট কমিটি বলল ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো যদি ঠিক মতন ব্যবহার করা যায়
তাহলে মুসলমান সমাজের থেকে জন্য 12 থেকে 15,000 কোটি টাকা অনায়াসে রোজগার করা সম্ভব। জেনে রাখুন এগুলো হচ্ছে ওয়াকফের ইতিহাস। ভারতবর্ষের আজকের সরকার কি করলো, কেন আমরা বিরোধিতা করছি? ওয়াকফ আইনের বিরোধিতা ভারতবর্ষের মুসলমান সমাজ কোনো দিন করেনি, আমরাও করিনি। আমরা করছি মানে এটা নয় যে আমরা মুসলমানদের জন্য করছি, না, আমরা বিরোধিতা করছি এই কারণে যে মুসলমান সমেত ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ধর্মের মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের 14, 15, 25, 26 সবতে বলা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সংস্কৃতি তারা তাদের মতন করে পালন করবে, সেখানে তারা স্বাধীন। যেমন হিন্দুদের ট্রাস্টি আছে, তেমন মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের সরকার ওয়াকফ সম্পত্তির উপরে যে মুসলমান সমাজের অধিকার, সেই অধিকার থেকে কেড়ে নিতে চাইছে। প্রতিবাদ এইখানে, প্রতিবাদ ঠিক এই জায়গাটাতে প্রতিবাদ। ভারতবর্ষের সংবিধানকে তারা অবজ্ঞা করতে চাইছে, যে সংবিধান ওয়াকফকে অধিকার দিয়েছে, সেই সংবিধানকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, তাই কংগ্রেস বিরোধিতা করছে। ভারতবর্ষে সাচার কমিটির রিপোর্ট বলছে প্রায় 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে, 4,89,000। পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে জানেন? 1,48,200টা। মোট পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির পরিমাণ জানেন? 59,000 একর। ভারতবর্ষে মোট ওয়াকফ সম্পত্তির পরিমাণ 6 লাখ একর, পশ্চিমবঙ্গে 59,000 একর। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্র, তেলেঙ্গানা, কেরল সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি। পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব, যেখানে সিনেমার শুটিং হয়, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, জানেন সেটা কি? ওয়াকফ সম্পত্তির টালিগঞ্জ ক্লাব, খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের রয়্যাল গল্ফ ক্লাব, যেখানে বড় লোকটা খেলে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, কয়েকশো টাকার বিনিময়ে সেগুলোকে লিজে দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে। আমরা তাই দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, পশ্চিমবঙ্গে 1,48,200টা ওয়াকফ প্রপার্টি আছে, কোথায় সেগুলো? তার মূল্য কি? সেটা কোন কাজে ব্যবহার হয়? সেখান থেকে কত রোজগার হয়? পশ্চিমবঙ্গের মানুষকে তা জানানো হোক, এটা আমাদের দাবি। আপনি চলে যান লালবাগ, নবাবের এলাকা, সেই লালবাগে সমস্ত নবাবদের সম্পত্তি যেগুলো ওয়াকফ, সব দখল করে নিয়েছে তৃণমূলের লোকরা, যান খোঁজ নিয়ে দেখুন। কলকাতায় বড় বড় বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে, সমস্ত প্রমোটারদের হাতে চলে যাচ্ছে ওয়াকফ। কেন? সেখানে দুর্নীতি হচ্ছে, তাই আমরা তার বিরোধিতা করতে চাই। পশ্চিমবঙ্গে এত সম্পত্তি ওয়াকফের হাতে, 1,38,200 সম্পত্তি। এই সম্পত্তিতে কত রোজগার হয় ওয়াকফ বোর্ডে জানেন? মাত্র 32 লাখ টাকা, মাত্র 32 লক্ষ টাকা রোজগার। কেন? এখানে ওয়াকফ সম্পত্তি মেরে খাওয়া হয়। তাই দিদি দেখবেন ওয়াকফ আইন নিয়ে কোনো কথা বলছে না। চলে যান ভারতবর্ষের তামিলনাড়ু, চলে যান কর্ণাটক, সেখানকার সরকার বিধানসভা ডেকে ওয়াকফ আইন বাতিলের জন্য প্রস্তাব পাশ করেছে। পশ্চিমবঙ্গে হয়েছে না। পশ্চিমবঙ্গ বিধানসভা স্পেশাল বিধানসভা ডেকে ওয়াকফ আইনের বিরোধিতা করে কোনো প্রস্তাব পাশ হয়েছে না? হয়নি। আমরা বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে আপনি পশ্চিমবঙ্গের বিধানসভা ডেকে, বিশেষ অধিবেশন ডেকে আপনি ওয়াকফ আইন বাতিলের দাবি সর্বসম্মতিক্রমে পাশ করান। আমাদের একটা দাবি থাকলো আপনার কাছে। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে খামোখা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ সংবিধানকে লঙ্ঘন করার প্রতিবাদ। মুসলমান সমাজ সঠিক কারণে প্রতিবাদ করছে, তার সঙ্গে আমরা সবাই প্রতিবাদ করছি। কারণ ভারতবর্ষে ওয়াকফ বোর্ডে আজকের কেন্দ্র সরকার চাইছে যে মুসলমান সরিয়ে দিয়ে অমুসলমানদের সেখানটা নিয়োগ করতে। আমরা তার বিরোধিতা করেছি। আমরা বিরোধিতা করে কি বলছি? ভারতবর্ষে এমন কোন হিন্দু মন্দির আছে যেখানে কোন মুসলমান সেখানকার মেম্বার হয়ে আছে? আছে না। ভারত সরকার বলছে কোন ব্যক্তি যদি ওয়াকফ সম্পত্তি দান করতে চায়, তাহলে প্রথম তাকে প্রমাণ দিতে হবে গত 5 বছর সে ইসলাম ধর্ম পালন করেছে, এক। আর সে যে ওয়াকফ সম্পত্তি দিচ্ছে তার পিছনে কোনো ছল চাতুরি চালাকি নাই। এই সার্টিফিকেট কে দেবে? কেন দেবে? কাকে দেবে? আজকে এত ওয়াকফ সম্পত্তি পুরাছে। আপনার গ্রামের কবরস্থান, আপনার গ্রামের দরগা, আপনার গ্রামের ঈদগাহ, আপনার গ্রামের ইমামবাড়া, মাকবাড়া, আসুরখানা, আঞ্জুমান সবই হচ্ছে ওয়াকফ সম্পত্তি।
বংশ পরম্পরায় ব্যবহার করছেন, আপনি তাই জানেন ওয়াকফ। আপনি আপনার কবরস্থান চেনেন, কোথায় তার কাগজ আছে জানেন না। সবাই জানে এটা কবরস্থান, তাই সেখানে কবর হয়। আজকে সরকার বলছে না, তা দিলে হবে না, কাগজ দিতে হবে, কে দিয়েছে, কবে দিয়েছে, কিভাবে দিয়েছে, এবং 6 মাসের মধ্যে সব কাগজ জমা দিতে হবে, নাহলে সেটা সরকারের হাতে চলে যাবে। তা মুসলমান বসে থাকবে? কোন হিন্দু সমাজকে বলা হলে হিন্দু সমাজ বসে থাকতো? একদিকে তুমি বলছো যে এরপর থেকে অমুসলমান কেউ ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে না, আইন বলছে, এই আইন যে আজ থেকে কেউ অমুসলমান ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে না। ভালো কথা। আবার সেই তুমি বলছো ওয়াকফ বোর্ডে অমুসলমান রাখা যাবে, বড় মজার কথা। তুমি বলছো তার সম্পত্তি নেওয়া যাবে না হিন্দুর, কিন্তু হিন্দুকে মেম্বার করতে হবে, বড় অদ্ভুত কথা। আরে ভারতবর্ষে যে সংবিধানের 25 অনুচ্ছেদ, যেখানে বলা আছে যে কোনো হিন্দু ট্রাস্টে যদি শিখ, বুদ্ধিস্ট, জৈনকে রাখতে হয় তাহলে সরকারের অনুমতি নিতে হবে। অর্থাৎ হিন্দু ট্রাস্টেও শিখদের, বুদ্ধিস্টদের, জৈনদের রাখা যাবে না। তা যদি না যায় তাহলে মুসলমান ওয়াকফ বোর্ডে কেন রাখা হবে? ভাই কি করেছে মুসলমান? তোমার দোষ? তোমাকে যে জমি লিয়েছে না, তাদের পূর্বপুরুষরা দিয়েছে, কোনো নবাবরা দিয়েছে, কোনো কেউ উদারমনা মুসলমান দিয়েছে আল্লাহ তাআলার নামে, তা তো অসুবিধা কি আছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের সম্পত্তি দান করেছে। সেই সময় উট দান করতো, জানেন, খেজুর গাছ দান করতো, সব আল্লাহর জন্য যাক। তাই সেখানে তাদেরকে সম্মান জানিয়ে, তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানেন? হাব্বিস আল আসাল উন সাব্বিলাল তামারাত, ওটা তোমার যা আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও, এটা ইসলামের শিক্ষা। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই, অকারণে ভারতবর্ষ জুড়ে এক আইন পরিবর্তন করে, আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার অকারণে সমাজে টেনশন তৈরি করতে চাইছে। তাই আমরা এগুলোর বিরোধিতা করছি। আমরা ওয়াকফ আইনে আমরা কাউকে সফলতা দেব না। আজকের এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক। তাই আগামী দিনে ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব, এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না। আইনের লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে। আজও ভারতবর্ষের বিচার আছে, আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে। তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায়ের, সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে। মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা কলুষিত করতে পারবে না। আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল, কার ব্যর্থতা, কার অন্যায়, কার অপরাধ, কার দুর্নীতিতে তাদের চাকরি গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ হোক। তাদেরকে আবার সসম্মানে, মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে, চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ, তাই বাংলা সর্বত্র ব্যর্থ। পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে, কিন্তু ওয়াকফ আইন বাতিলের জন্য আন্দোলন করে না। কোথাও দেখেছেন ওয়াকফ আইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো আন্দোলন, কোনো সভা হয়নি? কারণ দিদি চায় না। মোদি খুশ তো দিদিও খুশ, দিদি খুশ তো মোদিও খুশ। এখানে মন্দির নিয়ে মোদি আর দিদির লড়াই চলছে। মোদি বলছে রাম আমার, দিদি বলছে রাম আমারও। রামনবমীতে মিছিল হলো দেখলেন না বিজেপি আর টিএমসি? হনুমান জয়ন্তীতে মিছিল করছে তৃণমূল আর বিজেপি, বলছে হনুমান আমারও, দিদি বলছে না হনুমান আমার। অর্থাৎ মোদি আর দিদির কে কার থেকে কত বড় হিন্দু, এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায়। এটা বুঝবার চেষ্টা করবেন। তু মাই মাই চলছে, দিদি বলছে হাম কিসি সে কম হিন্দু নেই, তারই লড়াই চলছে এই বাংলায়। আর মুসলমানদেরকে ধরেই নেওয়া হয়েছে, তাদের কিছু করার নাই, তারা আমাকে ভোট দেবে, কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই। ভুল ধারণা। মুসলমান কোন রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি, বেঁচে নেই। মুসলমান তার নিজের ক্ষমতায় বেঁচে আছে। এই ভারতবর্ষকে যারা 600 থেকে 700 বছর শাসন করেছে, তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয়, তার থেকে লজ্জার কিছু হতে পারে না। কোনো মুসলমান তা মানে না। এই পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতি হচ্ছে। আজকে একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব দিতে পারে বলুন? 30টা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে, ইফতার করছে, তারাবি করছে, 5 ওয়াক্ত নামাজ করছে, তারপরে সাওয়ালের চাঁদ দেখে
সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে। সকালবেলায় উঠে সে নামাজ পড়ে ঈদ উল ফিতর পালন করতে যাচ্ছে, সেখানেও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কেন? নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী? বলুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে সে কি করে প্রাণ দেয়? এগুলো ছ্যাবলামি হচ্ছে। ভারতবর্ষের হিন্দু সমাজ, ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্ম নিয়ে ছ্যাবলামি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে জগন্নাথ বললেই জগন্নাথ এসে যাবে? এখন যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহরমপুরে শ্মশান ঘাটে নিয়ে এসেছি, কেউ বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি শ্মশান ঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি, তাই আমরা জানি কে কোথায় থাকে। তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের প্রতিষ্ঠা হতে পারবেন না। ঠিক একইভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে নেতৃত্ব দিতে পারেন না। এটা অন্যায়, এটা অন্যায়। এখানকার মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কি বলছে? বক্তব্যে সে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার মমতা ব্যানার্জির কাহিনী শেষ হবে না। কোন মুসলমান বিশ্বাস করেন? কোন হিন্দু বিশ্বাস করেন? আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ। তাই আমাদের এই প্রতিবাদ। আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, হাজারে হাজারে মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো, প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। পাশাপাশি প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম কোনো রকম অশান্তি আমাদের এই সভা থেকে হবে না, সে কথাও আমরা রেখেছি। নিশ্চয়ই প্রশাসন সেটা স্বীকার করবে। এইভাবেই আমরা মুর্শিদাবাদে নয়, সর্বত্র যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো, মানুষের কথা মানুষকে জানাবো, এবং আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার নিরন্তর আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব। তাতে আমরা হারতে পারি, জিততে পারি, বয়ে গেছে আমাদের। আমরা আপনাদের সঙ্গে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। দাদার অনুমতি নিয়ে আজকের এই সভা আমরা এখানেই শেষ করছি। যারা বিভিন্ন ব্লক থেকে এসছেন তারা ধীরে ধীরে ব্লক সভাপতিদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে যে আপনাদের গাড়ি আছে সেই গাড়ির দিকে আপনারা এগিয়ে যাবেন। ব্লক সভাপতিদের সঙ্গে যোগাযোগ করে যারা বিভিন্ন ব্লক থেকে এই সভায় এসেছিলেন শান্তিপূর্ণভাবে তারা নির্দিষ্ট স্থানে নিজের নিজের গাড়িতে তারা ফিরে যাবেন। সুতির ব্লক প্রেসিডেন্ট